আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কী থাকছে এখনকার সংবাদে। ভারতের দখলে চীন, ৮ কিলোমিটার ভিতরে চীনা বাহিনী, নিয়ম পরিবর্তন আনছে ভারত। ক্রোধে অগ্নিগর্ভ বাংলাদেশ, ক্ষমা চাইতে হবে ভারতকে। লাদাখের পর এবার কাশ্মীরে গোলাগুলি, নিহত ৩ জন। উত্তেজনার মধ্যেই ৩ বাহিনীকে অস্ত্র কেনার অনুমতি দিল ভারত সরকার। ইরানের বিরুদ্ধে শত্রুরা আর কোনো যুদ্ধে জড়াবে না বলছেন আইআরজিসি প্রধান। এবং সর্বশেষ থাকছে চীন ইস্যুতে সারেন্ডার মোদি বলে ফের তোপের মুখে রাহুল গান্ধী। এতক্ষণ প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। ভারতের বেশ কয়েকটি পত্রিকার খবর অনুযায়ী ভারতীয় সেনাবাহিনীর কমান্ডারদের ওপর অস্ত্র ব্যবহার করার কোনো নিষেধাজ্ঞা থাকবে না এবং তারা পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নিতে পারবেন। গালওয়ান উপত্যকায় চীনের সৈন্যদের সাথে হওয়া সংঘর্ষে 23 জন ভারতীয় সৈন্য মারা যাওয়ার পর ভারতের সেনাবাহিনী লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসিতে নিয়োগপ্রাপ্ত কমান্ডারদের যে কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার পূর্ণ স্বাধীনতা দিয়েছে বলে খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস। ওই খবর অনুযায়ী এখন ভারতীয় সেনাবাহিনীর কমান্ডারদের উপর অস্ত্র ব্যবহার করার কোনো নিষেধাজ্ঞা থাকবে না এবং তারা পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নিতে পারবেন। সেনাবাহিনীর সূত্রকে উদ্ধৃত করে পত্রিকাটি এই খবর প্রকাশ করেছে। তারা দাবি করছে ভারতের সেনাবাহিনী রুলস অব এঙ্গেজমেন্ট বা সংঘাতের নিয়মে পরিবর্তন আনছে। গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনাদের মৃত্যুর খবর ছড়িয়ে যাওয়ার পর দেশটির বিরোধী দল প্রশ্ন তুলেছে যে কেন তাদের সৈন্যদের নিরস্ত্র অবস্থায় ওই অঞ্চলে পাঠানো হলো। এর জবাবে ভারত সরকার জানিয়েছে যে সৈন্যদের কাছে অস্ত্র থাকলেও অস্ত্র না ব্যবহার করার শর্তে চীনের সাথে চুক্তি থাকার কারণে তারা সেগুলো ব্যবহার করেনি। টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্ট অনুযায়ী গালওয়ান উপত্যকার সবশেষ পরিস্থিতি কী সেই সম্পর্কে এখনও স্পষ্ট করে কিছু জানা যাচ্ছে না। সন্দেহ করা হচ্ছে যে চীনের সেনারা মে মাসের শুরু থেকে সেখানে বহু বাংকার ও নিরাপদ লুকানোর জায়গা তৈরি করে রেখেছে, আর তারা প্যাংগং এলাকায় ৮ কিলোমিটার ব্যাপী একটি অঞ্চলের দখল নিয়েছে। ভারত প্যাংগংকে নিজেদের সীমানার অন্তর্ভুক্ত অঞ্চল হিসাবেই মনে করে। ওদিকে ভারতীয় সেনাবাহিনীর সূত্র টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাকে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী পেট্রোলিং পয়েন্ট 14 এর নিকটবর্তী এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। বর্তমানে দুই দেশের সেনারাই এলএসি এর দুপাশে নিজেদের প্রান্তেই অবস্থান করছে। 15 এবং 16 জুন এলএসিতে সংঘাতে 23 জন ভারতীয় সৈন্য মারা যাওয়ার পর থেকে ওই অঞ্চলের পরিস্থিতির নাটকীয় পরিবর্তন হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক রিপোর্ট অনুযায়ী পরিস্থিতি এতটাই অস্থিতিশীল যে চীন ও ভারতের সৈন্যরা যদি মুখোমুখি অবস্থানও নেয় তাহলেও আবার সংঘাতের সম্ভাবনা রয়েছে। 15 ও 16 জুনের পর থেকে দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় রয়েছে। সাবেক সেনাপ্রধান ভিপি মালিক ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাকে বলেন, দ্রুত এই অস্থিতিশীল পরিস্থিতির অবসান না ঘটলে এই ধরনের খণ্ডযুদ্ধ আবারও হওয়ার সম্ভাবনা রয়েছে। সৈন্যরা মুখোমুখি হলে উত্তেজনা ও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে পারে, যার ফলে সামান্য ঘটনা থেকেও সংঘাতের সূত্রপাত হওয়ার সম্ভব। শুক্রবার টেলিভিশনে প্রচার হওয়া এক বিবৃতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারতের সেনাবাহিনীকে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য পূর্ণ ইঙ্গিত দেওয়া হয়েছে যেন তারা ভারতের সীমান্তে সুরক্ষা নিশ্চিত করতে পারে। তিনি বলেন, পুরো দেশ চীনের পদক্ষেপের ফলে আহত ও ক্ষুব্ধ হয়েছে। ভারত শান্তি ও বন্ধুত্ব চায়, কিন্তু সার্বভৌমত্ব ধরে রাখা সর্বঅগ্রে। মোদি দাবি করেন যে সোমবারের সংঘর্ষের পর ভারতের সীমানার ভিতরে কেউ অবস্থান করছে না, আর ভারতের কোনো অংশ দখলও করা হয়নি। ওদিকে চীনও জানিয়েছে যে তাদের হেফাজতে কোনো ভারতীয় সৈন্য নেই।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ের মুখপাত্র ঝাও লিজিয়াং বলছেন, আমি যতদূর জানি চীনের হেফাজতে এই মুহূর্তে কোনো ভারতীয় সেনা নেই। তবে ভারতীয় সৈন্যদের আটক করার বিষয়টি নিশ্চিত করেননি তিনি। ওই অঞ্চলে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যবহার না করার শর্তে দুই দেশের মধ্যে 1966 সালে একটি চুক্তি হয়েছিল। সেই চুক্তির শর্ত মেনে আগ্নেয়াস্ত্র ব্যবহার না করে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়, যেখানে 76 জন ভারতীয় সৈন্য আহত হয় বলে খবরে বলা হচ্ছে। প্রথমে ভারতের আনন্দবাজার পত্রিকা বাংলাদেশকে কটাক্ষ করে খবর প্রকাশ করে, পরে জি নিউজ তাদের সংবাদের শিরোনামেই খয়রাতি শব্দ ব্যবহার করে। ভারতীয় মিডিয়ার এমন গাত্রদাহ নিয়ে বাংলাদেশের একাধিক মিডিয়া খবর প্রকাশ করেছে। প্রতিবেশী ও বন্ধুপ্রতিম দেশের মিডিয়ায় এভাবে কটাক্ষ করায় বিভিন্ন মহল থেকে ব্যাপক ক্ষোভ প্রকাশ করা হচ্ছে। এই তালিকায় সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, উন্নয়ন কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে। ভারতীয় মিডিয়ার এমন মন্তব্যের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী আনিস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, এই আনন্দবাজার আমি পড়ি না, সিরিয়াসলি অনেক বিজ্ঞ আর শিক্ষকদের কথায় কথায় সুসাংবাদিকতার জন্য পত্রিকাটির উদাহরণ টানতে দেখি। আমি সেই বিজ্ঞদের মতো হতে পারিনি। আমি দেখি সাংবাদিকতা হয়েছে কিনা, সেটা অজপড়াগায়ের কোনো অঞ্চলের গণমাধ্যম হলেও। জনপ্রিয়তায় সব কিছু নয়, ছন্দে বন্দে মন্দে দ্বন্দ্বে লেখাই সাংবাদিকতার মাপকাঠি নয়। ঢাকার প্রখ্যাত সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, আনন্দবাজার পত্রিকার দৃষ্টতা পত্রিকাটি 20 জুনের অনলাইন সংস্করণে লাদাখের পর ঢাকাকে পাশে টানছে বেইজিং। শিরোনামের খবরের প্রথম লাইন, বাণিজ্যিক লগ্নি আর খয়রাতির টাকা ছড়িয়ে বাংলাদেশকে পাশে পাওয়ার চেষ্টা নতুন নয় চীনের। বাংলাদেশের জন্য আনন্দবাজারের অপমানকর এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এছাড়া ঢাকা থেকে যে নিজস্ব সংবাদদাতা এই খবর এর ভাষায় পাঠিয়েছে তার সম্পর্কেও ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশ ভারতের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও সম্মানজনক। আনন্দবাজার পত্রিকার এই আচরণ বিপরীতমুখী, গ্রহণযোগ্য নয় সেটা কোনোভাবেই। সরকারিভাবেই এর প্রতিবাদ জানানো উচিত। ঢাকাকে আরেক প্রভাবশালী সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, কলকাতার আনন্দবাজার পত্রিকার সাংবাদিকতাকে খোদ কলকাতাতেই বাজারি সাংবাদিকতা বলা হয়। এবার কি তারা শুরু করলো খয়রাতি সাংবাদিকতা? চীন নাকি খয়রাতি সাহায্য ছড়াচ্ছে বাংলাদেশের জন্য? সাংবাদিকতার সামান্য নীতি নৈতিকতা মানলে একটা রিপোর্টে এমন মন্তব্য আসতে পারে না। রিপোর্টটি আবার গেছে ঢাকা থেকে, যিনি নিশ্চয়ই বাংলাদেশের অথবা ভারতীয় নাগরিক, সেটা যাচাই করেই ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে ভারতীয় যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে 3 জন নিহত হয়েছে। শহরটিতে চলতি মাসে একটি দ্বিতীয় ঘটনা বলে রবিবার জানিয়েছেন কর্তৃপক্ষ। কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার জানিয়েছেন, 20 রমজানে 2 সীমান্তরক্ষীকে হত্যায় বন্দুকযুদ্ধে নিহতরা জড়িত ছিলেন। খবরে বলা হয়, এদিন সকালে শ্রীনগরের জাদিবল ও জুনিমার পাজোয়ারপাড়া এলাকায় স্বাধীনতাকামীদের লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশি অভিযান চালায় যৌথ বাহিনী। পুলিশ বলছে, নিরাপত্তারক্ষীরা ওই স্বাধীনতাকামীদের বাবা মাকে ডেকে আনেন। তাদের আত্মসমর্পণ করার প্রস্তাব দিলেও তারা তা ফিরিয়ে দেন। বিজয় কুমারের দাবি, আমাদের নিজস্ব সূত্রে ওই স্বাধীনতাকামীদের পরিচয় জানতে পারি। পরে তাদের বাবা মাকে ডেকে পাঠাই। তারা স্বাধীনতাকামীদের আত্মসমর্পণ করতে বলেন, কিন্তু তাতে তারা নরম হয়নি। উল্টো তারা নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালায় এবং দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়ে যায়। কিছুক্ষণ লড়াইয়ের পর যৌথ বাহিনীর গুলিতে মৃত্যু হয় 3 জনের। লাদাখে চীনা ও ভারতীয় সেনাদের সংঘাতে সৃষ্ট উত্তেজনা নিরসনে কূটনৈতিক আলোচনা চলমান থাকলেও যুদ্ধের আশঙ্কা একেবারেই শেষ হয়ে যায়নি। এমন পরিস্থিতিতে ভারতের কেন্দ্রীয় সরকার দেশটির 3 বাহিনীকে 500 কোটি রুপি পর্যন্ত অস্ত্র কেনার অনুমতি দিয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম আউটলুক ইন্ডিয়া এ খবর জানিয়েছে। বার্তা সংস্থা ANI এর বরাতে খবরে বলা হয়েছে, ফাস্ট ট্র্যাক পদ্ধতিতে 500 কোটি রুপি পর্যন্ত প্রত্যেক প্রকল্পে অস্ত্র কেনার জন্য সেনার 3 বাহিনীর প্রধানের অনুমতি দিয়েছে সরকার। এর ফলে এখন থেকে প্রয়োজনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বা একাধিক সংসদীয় কমিটির অনুমোদন বা টেন্ডার প্রক্রিয়াকে পাশ কাটিয়ে যুদ্ধাস্ত্র কিনতে পারবে ভারতীয় সেনাবাহিনী। ভারত সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এর ফলে যুদ্ধক্ষেত্রে দ্রুত শক্তি বৃদ্ধি ও পরিস্থিতি মোতাবেক অস্ত্র আমদানি সম্ভব হবে। এর আগে 2016 সালে জম্মু ও কাশ্মীরের উরিতে ভারতীয় সেনাঘাঁটিতে হামলার পর সেনাবাহিনীকে স্বাধীনভাবে অস্ত্র কেনার অনুমতি দিয়েছিল মোদী সরকার। একই ধরনের পদক্ষেপ নেওয়া হয় বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইকের পর। এবার লাদাখে গালোয়ান উপত্যকায় চীনা সেনাদের মোকাবেলায় আবারও সেই পথেই হাঁটলেন ভারত। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং 3 বাহিনীর প্রধানকেই চীন সীমান্তে আরও কড়া নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গালোয়ান উপত্যকায় সংঘাতের পর রুলস অব এঙ্গেজমেন্ট অর্থাৎ যুদ্ধ নীতির ক্ষেত্রে বড় বদল এনেছে ভারত। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় মোতায়েন থাকা কমান্ডারদের পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়া হয়েছে। অর্থাৎ চীন সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় বন্দুক ব্যবহারে আর কোনো বিধিনিষেধ অবশিষ্ট নেই। 1 মাসেরও বেশি সময়ে উত্তেজনার পর গালোয়ান উপত্যকায় চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ভারতের অন্তত 23 সেনা সদস্য নিহত হয়। উভয় পক্ষই হতাহতের ঘটনা ঘটেছে বলে দাবি করছে ভারত। গত শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কোনো বিদেশি সেনা ভারতীয় সীমানায় প্রবেশ করেনি এবং কোনো ভূখণ্ড হারাতে হয়নি ভারতকে। প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করতে হলেও ভারত সীমান্ত রক্ষা করবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা IRGCর প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, গত 40 বছরে ইরানের প্রতিরক্ষা শক্তি বেড়েছে অনেক গুণ। এ কারণে শত্রুরা ইরানের বিরুদ্ধে আর কোনো যুদ্ধ করবে না। তিনি রবিবার রাজধানী তেহরানে এক বৈঠকে আরও বলেছেন, বিশ্বের অনেক মুসলিম ও অমুসলিম দেশে ইরানের ইসলামী বিপ্লবের প্রভাব পড়েছে। এ কারণে শত্রুরা এখন আগের চেয়ে বেশি বিপদ অনুভব করছে এবং ইরানি জাতির জন্য নানা সমস্যা তৈরির চেষ্টাও করছে। IRGCর কমান্ডার বলেন, শত্রুরা কখনোই ইরানের বিরুদ্ধে শত্রুতা ও ষড়যন্ত্র বন্ধ করবে না, কারণ তারা ইসলামী ইরানকে বিশ্বব্যাপী সচেতনতা ও উৎসাহ উদ্দীপনার উৎস বলে মনে করে। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতরেই মার্কিন পতাকায় আগুন দেওয়ার ঘটনা জুলুম ও অত্যাচারের বিরুদ্ধে সংগ্রামে উৎসাহ ও উদ্দীপনার মডেল। বিশ্বব্যাপী আমেরিকার বিরুদ্ধে যে সংগ্রামের মনোভাব গড়ে উঠেছে, এসবই তার ঐক্য প্রমাণ। লাদাখে ভারতীয় সৈন্যদের মৃত্যুতে লাগাতার কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এবার সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন তিনি। প্রধানমন্ত্রী চীনের কাছে ভারতীয় ভূখণ্ড সম্পর্কে সমর্পণ করেছেন বলে আগেই মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সারেন্ডার মোদি বলে বসলেন তিনি। যদিও প্রধানমন্ত্রীকে সরাসরি আত্মসমর্পণকারী বলেননি রাহুল, বরং সারেন্ডার শব্দটি বানানের কৌশল ব্যবহার করেছেন তিনি। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অর্থাৎ LAC পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ নিয়ে গত সোমবার লাদাখে চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধে ভারতীয় সেনাদের। তাতে 23 জন ভারতীয় সেনা প্রাণ হারান। প্রাণহানি ঘটে চীনের সৈন্যদেরও। সেই নিয়ে গত 1 সপ্তাহ ধরে 2 দেশের মধ্যে টানাপোড়েন চলছে। দক্ষিণ এশিয়ার 2 পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে এই সংঘাত মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক মহলেরও। তার মধ্যেই জাপানের একটি সংবাদ মাধ্যমে মোদির বিদেশ নীতির তীব্র সমালোচনা করা হয়েছে। বলা হয়, প্রতিবেশী দেশের আগ্রাসী মনোভাব সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই যেন তেন প্রকারে চীনকে তুষ্ট রাখতে চেয়েছিলেন তিনি, কিন্তু তাতে যে কোনো লাভ হবে না তা বুঝে উঠতে পারেননি। জাপানে ওই সংবাদ মাধ্যমের রিপোর্টটি তুলে ধরে এই দিন প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন রাহুল। টুইটারে তিনি লেখেন, নরেন্দ্র মোদী আসলে সুরেন্দ্র মোদী।
রাহুলের এই টুইট ছড়িয়ে পড়তে সময় লাগেনি, কিন্তু ইংরেজি সরেন্ডার শব্দটি রাহুল সুরেন্ডার লেখায় অনেক বিস্ময় প্রকাশ করেছেন। রাহুল বানান ভুল করেছেন বলে দাবি করেন কেউ কেউ, অনেকে আবার বলেন এভাবে বানান ভুল করার লোক রাহুল গান্ধী নন, আসলে শব্দ নিয়ে খেলছেন উনি। নামের সঙ্গে মিল রেখে প্রধানমন্ত্রীকে ইচ্ছাকৃতভাবেই সুরেন্দর বলেই উল্লেখ করেছেন তিনি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।